কুসুম, এই কুসুম বলে চিৎকার জুড়েছিল কুসুমের মা। কুসুম তখন তাদের উঠোনের পাশের পেয়ারা গাছের মগডালে, গামছাটা কোমরে কায়দা করে পেঁচিয়ে তাতে পেয়ারা রাখা, গোটা 5-6। অনেক আগেই স্নানের সময় পেরিয়ে গেছে। উঠোনের উনুনে রান্না শেষের ধোঁয়া উঠছে। শরতের শেষে আউশ ধান উঠেছে। ধান সেদ্ধ করে উঠোনের এক কোণে ধান শুকোতে দিচ্ছে কুসুমের দিদি আর মা। ভেজা ধানের চেনা গন্ধ কুসুমের নাকে লাগে। সেদিকে তাকাতেই চোখের ইশারায় কুসুমের দিদি তাকে গাছ থেকে নামতে বলে। প্রতি উত্তরে পেয়ারা চিবোতে চিবোতে চিবোনোর খোসা সে ফু দিয়ে ছিটিয়ে দেয় দিদির উদ্দেশ্যে। ভ্রু কুঁচকে দিদি হাত মুঠো করে কিল দেখায় তাকে। কুসুম খিলখিলিয়ে হেসে ওঠে। কুসুমের হাসি শুনে কুসুমের মা বলে, একটুও যদি কথা শোনানো যায় মাইয়াটারে, খাড়া তোর একদিন কি আমার একদিন। উঠোনের আরেক পাশের আলো ছায়াতে পিসি মাদুর পেতে পা ছড়িয়ে বসে তার ওপর কুসুমের ছোট ভাইকে স্নানের শেষে শুইয়ে রোদ পোহাচ্ছিল। মায়ের শাসানিতে কুসুম এবারে তড়িঘড়ি নামতে গেল গাছ থেকে। তক্ষুনি পিসির চিৎকার শুনতে পেল কুসুমের মা, ওই গেল গেল, পাজি হাতছাড়া হয়ে গেছে, পাজি হতচ্ছাড়া গেছো মাইয়া। সঙ্গে সঙ্গে গাছের ডাল ভাঙার শব্দে সাথে সাথে ধপাস করে আওয়াজ আর কুসুমের সজোরে নিচে পতন। কোমর বুঝি ভাঙল মেয়ের, এই ভেবে মেয়ের কাছে দৌড়ে গেল কুসুমের মা। ওর ওপরেই 2 ঘা পিঠে পড়লে তবে যদি গেছু মেয়েটা শায়েস্তা হয়। কুসুম মায়ের মুখ দেখে মারের ভয়ে খোঁড়াতে খোঁড়াতে পিসির মাদুরের চারপাশে আর দিদির চারপাশে পাক খেতে লাগলো মায়ের হাত থেকে নিজেকে বাঁচাতে। মায়ের নাগাল থেকে আড়াল করতে গিয়ে দিদির পিঠেই 2 ঘা পড়ল। ছুটে পালাতে গিয়ে তার পায়ের ধাক্কায় উল্টে গেল উঠোনের একপাশে রাখা চালতার আচারের শিশি। অর্ধেকের বেশি তেল পড়ে গেল মাটিতে। উঠোনে শুকনো মাটি দ্রুত আচারের তেল শুষে নেয় নিজের মধ্যে। পিসি কুসুমের ভাইকে কাঁখে করে নিয়ে কপাল চাপড়ে হাই হাই করে উঠল চেঁচিয়ে, হতচ্ছাড়া মাইয়া, আমার আচার ফেইলা বলে গাল দিতেই জমের মতো পুকুরের পাড় থেকে জাল হাতে উঠে এসেছিল তখন কুসুমের লম্বা চওড়া বাঘটা। জাল আর মাছের বালতিটা উঠোনের একপাশে রেখে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল, ওরে গালি দাও কেন দিদি। কুসুম ততক্ষণে নির্ভয়ে বাপের পেছনে লুকিয়েছে। পিসি চেঁচিয়ে বলল, ওই ধিঙ্গি মাইয়াটা অত মাথায় তুলিসনি বিভু, বের পরে ওই মেয়ের জন্য ভুগবি তুই, এই কইলুম মিলায়ে নিস। কুসুমের মা মাছের বালতিটা নিয়ে গিয়ে বিধবা ননদের কথায় সায় দিল। বিভু ভ্রু কুচকে বলল, আমার মাইয়া দুইটার বের এখন অনেক দেরি, ওরে লইয়া খোটা দিও নে তো দিদি, সামান্য একটু কি আচার পড়ছে তা লইয়া পাড়া মাথায় করুনি, মাইয়াটা যে গাছের ডাইল ভেঙে হাত পা ভাঙে নাই, এই না কত। পিসি গজগজ করলেও আর কিছু বলতে সাহস হয়নি তার। ব্যাস, কুসুমকে আর পায় কে, ওকে আর কেউ কিছু বলে কার সাধ্যি। গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি বিশ্বাস, যাতে নমশূদ্র, বউ বেধবা দিদি আর 2 মেয়ে আর বছর দেড়েকের এক ছেলে নিয়ে সুখের সংসার তার। জমিতে ধান আর পুকুরে মাছ, সামনে এক চিলতে উঠানের পাশে নিজের হাতে করা সবজি বাগান, আর কি চাই। চাচের ঘরের ফাঁকফোক্কর থেকে বাইরের দিকে আনমনে তাকিয়ে অনেক বছর আগে চলে গিয়েছিলেন অসুস্থ কুসুমবালা। নাতনির ডাকে সম্বিত ফেরে তার। নাতনির পুতুলের বিয়েতে রান্না করা পাতায় লুচি খাওয়ার অভিনয় করতে করতে আবার আনমনা হয়ে পড়েন তিনি। এত বছরে কতবার যে কুসুমবালা মনে মনে ঘুরে এসেছে তার সেই বাড়ি, পুকুর, জমি, বাড়ির সামনে উঠোন, পাশে 12 মেশে শিউলি ফুলের গাছের তলায় তার পুতুল খেলার ঘর। মনে হয় মৃত্যুর আগে একবার অন্তত যদি ছুঁয়ে আসতে পারত তার প্রিয় জায়গাটাকে, নিকানো উঠোনের একপাশে সেই শিউলি গাছটাকে। কিন্তু এই ভাবনার সাথে সাথে এক অব্যক্ত যন্ত্রণার সম্মুখীন হন তিনি। কুসুমবালার চোখের সামনে ভেসে ওঠে সেই দেশভাগের সময় বিভৎস দুঃসহ জিঘাংসা স্মৃতি। কাউকে সেই গল্প বলতে গেলেও শিউরে ওঠেন তিনি। দাঙ্গায় মারা গিয়েছিল প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ। কয়েক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। এখন তাদেরকে চেনা হয় উদ্বাস্তু নামে। দেশ ভাগ হবার আগে পর্যন্ত সবাই একটা পরিবারের মতোই ছিল।
কি অদ্ভুতভাবে সব পরিবর্তন হয়ে গিয়েছিল নিমেষে। কুসুমবালা আজও ভাবে কিভাবে মানুষ দ্রুত বদলে যেতে পারে। এখনও কুসুমবালা দুঃস্বপ্ন দেখে ওই দিনগুলোর, ঘুমের মধ্যেই কেঁপে ওঠে বারবার। 1946 সাল। কুসুমবালার বয়স তখন 11 কি 12 হবে। কিছুদিন ধরে আশেপাশের মানুষের মধ্যে অস্থিরতা টের পাচ্ছিল তারা। চারিদিকে যে অশান্তির হাওয়া বইছে সেটা গ্রামের মানুষজনরা টের পাচ্ছিল ভীষণ রকম। ঘটনার সূত্রপাতে দুই ধর্মের জেলে মাছ ধরতে গিয়ে একই পুকুরে জাল ছোড়ে। হঠাৎ এই জাল ছেঁড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই থেকে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে গুজব রটানো হয়। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। আশেপাশের গ্রামে এখানে ওখানে সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে। চলে নির্মম হত্যাকাণ্ড আর মেয়েদের উপরে অত্যাচার। কেউ কেউ জোর করে অন্যের ভিটা দখল করে নিচ্ছে, কেউ বা আগুন ধরিয়ে দিচ্ছে অন্যের ঘরে। গ্রামের কেউ কেউ বৈঠকখানা থেকে ফিরে এসে পারিপার্শ্বিক ঘটনার আতঙ্কের গল্প শুনিয়ে জানান দিয়ে যাচ্ছে তারা ভিটে ছেড়ে চলে যাচ্ছে কালই। কেউ বা মাথায় ট্রাঙ্ক, ঝুলির ভেতর মুড়ি চিড়ে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কাঁদো কাঁদো সরে বলে চলে যায়, চলি রে বিভূতি, এই জন্মে বুঝি আর দেখা হবে কোনি আমাগো। বলে পরস্পরকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে তারা। মনের মধ্যে এক অজানা ভয় বাসা বেঁধেছিল সবার। তবুও বিভূতি গো ধরেছিল, যাই হয়ে যাক এইবার সে ছাড়বে না কিছুতেই। যতই হোক গ্রামে সবাই তো তার চেনা, কেউ ক্ষতি করতে পারে সেই বিশ্বাস তার ছিল না। কিন্তু সব বিশ্বাস ভেঙে সেদিন গভীর রাতে কারা যেন আগুন দিয়েছিল তাদের ঘরে। সবাইকে মেরে ফেলাই তাদের ইচ্ছে ছিল। মার ভাইটাকে বাঁচানো যায়নি। দাউ দাউ করে আগুনের হলকার ঘরের চাল ভেঙে পড়েছিল তাদের ওপরে। তাদেরকে বাঁচাতে গিয়ে বাবার হাতে বল্লম মেরে তার চোখের সামনে দিয়ে দিদিটাকে ওরা টেনে নিয়ে গিয়েছিল আমবাগানে। ওদের পায়ের চাপে ভেঙে গিয়েছিল উঠোনের পাতা উনুন, শিউলি তলায় কুসুমের খেলনাবাটির ঘরদুয়ার। উঠোন জুড়ে ছড়িয়ে পড়িয়েছিল বস্তা ভরা ধান। পিসির খাটের তলায় লুকিয়ে থাকা কুসুমের কানে ভেসে আসে আমবাগানের থেকে দিদির সেই আত্মচিৎকার। ওদের ফিরে আসার আগে পিসি তার কামিজের ভেতরে একটা গয়নার পোটলা দিয়ে কিছুক্ষণের জন্য সজল চোখে কুসুমের সুন্দর ফুটফুট মুখখানার দিকে তাকিয়ে তার কপালে চুমু দিয়ে তড়িতে তাকে আর তার অসহায় বাবাকে প্রায় টেনে হিচড়ে নিয়ে কোনো রকমে বের করিয়ে দিতে পেরেছিল খিড়কির দরজা দিয়ে। বাবার হাত ধরে ছুটতে ছুটতে শুনতে পেয়েছিল দূর থেকে পিসির কান্নার শব্দ, মিলিয়ে গেছিল গ্রামের বাকি। পেছনে তাকাতেই দেখতে পেয়েছিল অন্ধকারে আকাশ ছোঁয়া আগুনের হলকার সাথে কালো ধোঁয়ার মিশ্রণ। বিস্ফোরিত চোখে কুসুম দাঁড়িয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য। মা, ভাই, দিদি, পিসিকে ওখানে চিরতরে রেখে তার পালিয়ে যেতে ইচ্ছে করছিল না কিছুতেই। তার মনের ভেতরটা হু হু করে কেঁদে উঠছিল বারবার। কিন্তু কাকে ছেড়ে কার জন্য কাঁদবে সে তখন? মুহূর্তে দূর থেকে ভেসে আসা সেই হুঙ্কার আর উল্লাস ধ্বনি তাকে বাস্তবের মাটিতে আছড়ে ফেলে। হাতের ব্যথায় কাতরানো বাবাকে টেনে তুলে দ্রুত হাঁটতে থাকে সে। সেই রাতেই অনেকটা বড় হয়ে ওঠে কুসুম। সারা রাত হেঁটে ভোরের আলোয় শহরের রাস্তা পড়তেই কিছুটা দূরে মালবাহী গাড়ির পেছনে বাক্সপাটরা কাঁখে নিয়ে অনেকের ভিড়ে মিশে গিয়েছিল তারা। সদ্য স্বজনহারা কুসুমের বিধ্বস্ত মন তখনও বোঝেনি তারা চিরতরে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে আর কখনো ফিরে আসতে পারবে না উঠোনের পাশে তার প্রিয় শিউলতলায়। তারপরে অনাহারে হেঁটে কিছুটা ট্রেনে করে তাদের ঠাঁই হয় রানাঘাটের কুপারাস ক্যাম্পে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মির গোডাউন ছিল। সেখানেও চরম দুর্দশা। একটা হলঘরে কাপড় বা চট দিয়ে আড়াল করে নিজেদের আলাদা ঘর চিহ্নিত করে কোনো রকমে রাত কাটানো। তার উপর পর্যাপ্ত জল, স্নানাগার, শৌচালয়ের অভাব। পর্যাপ্ত ওষুধ না থাকায় কত মানুষ যে পাশের ঘরে চটের আড়ালে সারাদিন মরে পড়ে রইল, সরানোর কেউ ছিল না। রাতের বেলায় ঘুমানোর জো ছিল না। প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙত ওড়নার টান পড়লে। তখন ভীত স্বতন্ত্র চোখে দেখে চটের ওপাশে বুড়োটা তার লম্বা হাত বাড়িয়ে কুসুমের সারা গায়ে বোলাচ্ছে। বুড়োর মুখে থুতু ছিটকে লাথি মেরে সরিয়ে দিয়েছিল কুসুম। নিজেকে দেওয়ালের এক প্রান্তে সরিয়ে নিয়ে এসেও ঘেন্নায় ঘুমাতে পারেনি সে। অনেক রাত পর্যন্ত, প্রায় রাতেই ঘুম আসতো না তার। সতর্ক থাকতে হতো সবসময়। পিসির দেওয়ার শেষ সঞ্চয়টুকু খুইয়েছিল সে তার আসার পথে। বাঁচানোর মধ্যে ছিল তার নিজস্বতাটাকে।
কুসুমের বাবা দিন দিন শোকে কেমন যেন হয়ে গেছিল। বেশিরভাগ সময় তিনি রেল স্টেশনে গিয়ে বসে থাকতেন। বাম কাঁধ থেকে কাপড়ের ঝোলাটা বুকের মধ্যে জড়িয়ে রাখতেন, যেন অমূল্য সম্পদ আছে ওতে। ততদিনে তার বাবার হাতের ক্ষতস্থান সেপটিক হয়ে ডান হাত কেটে বাদ দিতে হয়েছিল। নিজের ভাঙাচোরা বাবাকে যেন বড্ড বেশি অচেনা লাগতো কুসুমের। বুক ঠেলে কান্না আসতো সদ্য যুবতী হয়ে ওঠা কুসুমের। হঠাৎ করে একদিন ট্রেনে কাটা পড়ে তার বাবা। তার কাঁধে ঝুলি থেকে উদ্ধার করা হয়েছিল একটা অধলা ইটের পোড়া খণ্ড, যেটা তিনি দেশ ছেড়ে আসার সময় নিজের ভিটে থেকে নিয়ে এসেছিলেন সবার অগোচরে। ওই ইটের ছোঁয়াটুকুই যেন ছিল তার ফেলে আসা নিজের দেশের স্পর্শ, নিজের হাতে গড়ে তোলা সংসারের প্রিয় মানুষগুলোর স্পর্শের স্মৃতি। বাবা মরে যাওয়ার পর সব হারানোর শোকে কাঁদতেও সময় পায়নি সে। পরদিনই রাতে মুখে কাপড় গুজে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। হাত বদল হতে হতে অবশেষে তার ঠাঁই হয় অসহায় অন্যান্য মেয়েদের মতো পার্মানেন্ট লয়াবিলিটি হিসেবে রিফিউজি ক্যাম্পে। তখন তার শরীর মন ছিল ক্ষতবিক্ষত। এখানে বছর দুয়েক পরে নিজের বোনকে খুঁজতে আসা মনোহরের সাথে আলাপ হয় কুসুমের। বোনকে খুঁজে না পেয়ে ভেঙে পড়া মনোহর সমব্যথায় ব্যথিত কুসুমকে আপন করে নিয়েছিল। তারপরে সবকিছু জেনে শুনে মনোহরের সাথে নতুন করে গড়ে তুলেছিল কুসুম তার নতুন সংসার। কুসুমবালার এখন নাতিপুতি নিয়ে ভরপুর সংসার। প্রায় 70 ছাড়িয়েছে তার বয়স। আজ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে গিয়ে চোখের জল আটকাতে পারেন না তিনি। তাদের ভিটে থেকে বাবার নিয়ে আসা সেই আধোলাইটের খণ্ড আজও সযত্নে রাখা ঘরের কোণে ঠাকুরের বেদির নিচে। ধীরে ধীরে এখানেই তাদের চিরঠাই হয়েছে। জায়গা সংকুলানের জন্য গায়ে গায়ে চাচের দেওয়াল আর টিনের ঢাল তুলে নিজেদের ঠিকানা গড়েছে তারা। সব কিছুই মেনে মানিয়ে নিতে হয়েছে তাদের। ঘরের এক কোণে নাতনি বিনির পুতুল খেলার জায়গা। এত গায়ে গায়ে বাড়ি যে এক চিলতে উঠোন নেই কোথাও, তাই যেন বুঝি এখানে। এই পরিবেশে কুসুমবালার শ্বাস নিতে কষ্ট হয় এখনো। বিছানায় শুয়ে শুয়ে দিন গোনেন তিনি। সব হারানোর পরেও মনোহরের ভালোবাসায় ভরা সংসারে এত বছরে তিনি সব পেলেও কেমন যেন অতৃপ্তি বাসা বেঁধে আছে আজও তার মনে। চোখ বুঝলেই তাই তিনি দেখতে পান উঠোনের ধারে সে পেয়ারা গাছটা, আর 12 মাসে শিউলি ফুলের গাছ থেকে রাশি রাশি শিউলি ফুল ছাড়িয়ে আছে নিকানো উঠানে। আর তার উপরে শুয়ে আছেন কুসুমবালা। ওপাশে হাত বাড়িয়ে ডাকছে তার ফেলে আসা পরিবারের সদস্যরা। কুসুমবালা তাই অধীর আগ্রহে অপেক্ষা করে তার শেষ যাত্রার। মনে শান্তি পায় এই ভেবে মরণের পর তো আর কোনো কাঁটাতারের বেড়া আটকাতে পারবে না তাকে। তখন ঠিক ছুঁয়ে আসবে তার সেই প্রিয়জনদের সাথে তার প্রিয় জায়গাটাকে।